থাকে নসিবে আপনা আপনি আসিবে। এমনই একদিন ভাগ্যগুণে সাবানে পা পিছলে যাওয়ার কারণে হত দরিদ্র এক ছেলে রাতারাতি কোটিপতি হয়ে যায়, যেখানে তার দিন আনতে পান্তা ফুরায়। আর এখন সে কপালের জোরে 5 স্টার হোটেলে থাকে। দুদিন আগেই ধার দেনার অভাবে ছেলেটি মরতে বসেছিল, আর আজকে সে দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। এমনই একটা অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল লাকি সিনেমাটি। তো চলুন দেখে আসি একটা চাবির কারণে কিভাবে ছেলেটি ফকির থেকে রাতারাতি কোটিপতি হয়ে গেল। এই ছেলেটির নাম হচ্ছে জিসাং। সে এত টাকার দেনায় ডুবে গেছে যে সে চাইলেও এই টাকাগুলো আর পরিশোধ করতে পারবে না। সে তার প্রিয়জনদের সাথে সমস্ত স্মৃতি মুছে ফেলার জন্য সব ছবিগুলো পুড়িয়ে ফেলে। এত কষ্টের জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো উপায়ন্তর না পেয়ে সে গলায় দড়ি দিয়ে মরে যেতে চায়। যখনই সে গলায় রশি দিয়ে হাঁসফাঁস করছিল, আর ঠিক তখনই তার দরজায় একজন মহিলা এসে বলতে থাকে, বাবা জিসং, দরজা খোলো, তোমার জন্য মজাদার নুডলস রান্না করে এনেছি। এই কথা শুনে সে মনে মনে চিন্তা করে, মরার আগে না হয় নুডলস টুকুন খেয়েই মরি। এই ভেবেই যখন সে দরজা খোলে আর দেখতে পায় যে বাইরেই তার বাড়িওয়ালি দাঁড়িয়ে রয়েছে। বেশ কয়েক মাস ভাড়া না দিয়ে সে পালিয়ে থাকে। সেজন্য বাড়িওয়ালি তাকে নুডলসের লোভ দেখিয়ে বাইরে এনেছে। সে তখন বলতে থাকে, হারামজাদা, কতদিন যাবত আমার বাড়ির ভাড়া দিস না। নুডলসের কথা শুনে অমনেই বের হয়ে এসেছিস, আজকে আমার বাসা থেকে চলে যাবি। রুমটা তো একদম গোয়ালঘর বানিয়ে রেখেছিস, আর গোসল করিস না কতদিন যাবত, তোর গা থেকে তো দুর্গন্ধ আসছে। জিসং তখন কোনো মতে দরজা লাগিয়ে আবার গলায় দড়ি দিয়ে মরতে চায়। সে যেহেতু কয়েকদিন ধরে গোসল করে না, তাই মরার আগে না হয় একবার গোসল করেই সে মরবে। তাই সে তখন গোসল করার জন্য বাইরে বের হয়। আর তখনই তার পকেট থেকে লাইফ ইন্স্যুরেন্সের একটা কাগজ পড়ে যায়। আসলে সে গরিব হলেও ভালো মানুষ ছিল। সে মারা যাওয়ার পরে হয়তো তার ধার দেনা কিছুটা এই ইন্স্যুরেন্স থেকে দেওয়া যেত। অন্যদিকে বৃষ্টি স্নাত রাতের বেলায় একটা গাড়িতে করে একজন সন্ত্রাসী এসে একজন মানুষকে কুপিয়ে মেরে ফেলে। তারপর সে লাশটি তার গাড়িতে করে দূরে কোথাও গুম করার জন্য নিয়ে যায়। কিন্তু ট্রাফিক জ্যাম হওয়ার কারণে সারা রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা যখন সে গাড়ি চালাচ্ছিল, সে দেখে যে তার হাতে রক্ত লেগে আছে। তাই সে আশেপাশে তার হাত ধোয়ার জন্য একটা জায়গা খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে সে একটা পাবলিক ওয়াশরুম পেয়ে যায়। সে ওই পাবলিক বাথরুমে যায় হাত ধোয়ার জন্য। আর অন্যদিকে জিসং এখানেই গোসল করতে এসেছিল। জিসাং তার পাশেই দেখে অনেক দামি একটা ঘড়ি এবং ওয়ালেট রয়েছে। সে মনে মনে বলতে থাকে, এই বেটা আসলেই অনেক ধনী লোক। তখন যদিও তারা একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কোনো কথা বলে না। একটু পরে জিসং মনের দুঃখে মাথায় সাবান দিয়ে গোসল করছিল, কিন্তু হঠাৎ করে তার মাথা থেকে সাবানটি পিছলে পড়ে যায়। ওখানে থাকা আরো 2-1 জনের পায়ে লেগে সাবানটি সেই সন্ত্রাসীর পায়ের কাছে এসে পড়ে। আর তখনই সাবানের উপর পা পড়ে বেচারা চিৎপটাং হয়ে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু তার হাতের চাবিটি তখন ছিটকে এসে জিসং এর পায়ের কাছে পড়ে। সে তখন হাতে করে চাবিটা নিয়ে ওখানে গিয়ে দেখে যে সেই ধনী লোকটি অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তখনই তার মাথায় লোভ জেগে বসে। সে সবার চোখের আড়ালে সেই ধনী ব্যক্তির হাতের কাছে গিয়ে তার নিজের লকারের চাবিটি দিয়ে অদল বদল করে নেয়। কিছুক্ষণ পরে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এসে ওই লোকটিকে ওখান থেকে নিয়ে যায়। জিসং তখন তাড়াতাড়ি গিয়ে লকারের ভেতর থেকে ইয়ংওক নামের ওই ধনী ব্যক্তির জামা কাপড় পরে বাইরে বেরিয়ে আসে। আর মনে মনে বলতে থাকে, আল্লাহ আমাকে মাফ করে দিও, আমি মাত্র একদিন বড়লোক হয়ে বেঁচে থাকতে চাই। আর এর কিছুক্ষণ পরে সে স্যুটবুট পরে বাইরে বেরিয়ে এসে বাড়িওয়ালিকে তার সমস্ত ভাড়া পরিশোধ করে দেয়। এমনকি আরো কয়েক মাসের অ্যাডভান্স ভাড়াও তাকে দিয়ে দেয়। এরপর সে যখন তার কোটের পকেটে হাত দেয়, আর তখনই সে সেই ধনী লোকটির গাড়ির চাবি পেয়ে যায়। তারপর সে এই দামি গাড়িতে চড়ে এখানে সেখানে ঘুরে বেড়ায় আর ইচ্ছে মতো কেনাকাটা করতে থাকে। যার যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল সবার টাকা ফেরত দিয়ে দেয়। এমনকি সে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে নেওয়া টাকাগুলো তাকে ফেরত দেয়। কিন্তু তার গার্লফ্রেন্ড তখন তাকে বলে সামনের মাসে তার বিয়ে হয়ে যাবে। এই কথা শুনে তার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সে গাড়ির ভেতরে বসে অনেক বেশি অনুতপ্ত হয় আর বলতে থাকে, এই গাড়ি কিংবা টাকা পয়সা এগুলো আমার না, আর তাছাড়া এগুলো আমার জীবন পরিবর্তনও করতে পারবে না। বরং ওই মানুষটিকে এগুলো ফেরত দিয়ে দেওয়া উচিত। তার ভেতরের ভালো মানুষটা তখন জেগে ওঠে। তাই সে জলদি করে হসপিটালে চলে যায় সবকিছু ফেরত দেওয়ার জন্য। সে চুপি চুপি ওই লোকটির পাশে তার সবকিছু ফেরত দিয়ে যখন চলে আসছিল, আর ঠিক তখনই লোকটি তার হাত চেপে ধরে। হ্যালো ফ্রেন্ডস, আমরা সবাই IPL 2024 জন্য অপেক্ষা করছি। এই উপলক্ষে অনেক্স বেট দিচ্ছে দারুণ অফার। অনেক্স বেটের অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG এবং সিরিয়াএ, যেখানে আপনি লাইভ ফুটবল, ক্রিকেট, টেনিস ম্যাচ দেখে স্কোর প্রেডিকশন করে আইফোন, ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জিতে নিতে
পারেন। এই অ্যাপে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 গেম খেলে ফার্স্ট ডিপোজিটে 13,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। সেজন্য আমার দেয়া প্রোমো কোড অনসিনেমো ব্যবহার করুন। আপনার জেতা টাকা বিকাশ, ব্যাংকিং বা ক্রিপ্টো এর মাধ্যমে উইথড্র করতে পারবেন। আর যে কোনো সমস্যায় 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট তো রয়েছেই। এখনই পিন কমেন্টে গিয়ে আমার দেয়া প্রোমো কোড অনসিনেমো ব্যবহার করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। তোরের সাথে মাথায় আঘাত লাগার কারণে আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে চেনো? জিসং তখন ভয়ে ভয়ে বলে, না আমি আপনাকে চিনি না, আমি তো আমার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম। এই বলে সে ওখান থেকে চলে যায়। ইয়ংউক যখন রিসিপশনে গিয়ে হসপিটালের বিল পরিশোধ করতে চায়, কিন্তু পকেটে হাত দিয়ে দেখে যে তার পকেটে মাত্র $2 রয়েছে। আর এর কিছুক্ষণ পরে ওখানে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা সেই মেয়েটি তাকে দেখতে আসে। তখন সে মেয়েটিকে বলে, দয়া করে যদি আপনি আমার হসপিটাল বিলটা দিয়ে দিতেন তাহলে আমার খুবই উপকার হতো, আমি বাড়িতে গিয়ে আপনার টাকা পরিশোধ করে দেব। মেয়েটি তখন উপায় না পেয়ে হসপিটালের বিল দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চালাতে চালাতে মেয়েটি তার কাছে তার নাম জানতে চাইলে সে তার আইডি কার্ড দেখে বলে, আমার নাম জিসং। মেয়েটি তখন তার বয়স জানতে চায়। তখন সে বলে তার বয়স মাত্র 32 বছর। এটা শুনে মেয়েটা অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা তাকে দেখতে আসলে 32 বছরের ছেলের মতো মনে হচ্ছিল না। অ্যাম্বুলেন্সে আসার সময় তারা একে অপরের সাথে কথা বলে জানতে পারে মেয়েটির নাম হচ্ছে রিনা। কিছুক্ষণ পরে তারা অ্যাড্রেস অনুযায়ী সেই বাড়িতে চলে আসে। রিনা ভেতরটা দেখে গন্ধে নাক আটকে বলতে থাকে, হায় খোদা, আমার টাকা পাওয়ার আশা বুঝিয়ে বাড়ি শেষ। ওই নোংরা অগোছালো ঘরের ভেতর প্রবেশ করে লোকটি তখন এটা সেটা দেখতে থাকে। সে ওখানে পড়ে থাকা ছবিগুলো হাতে নিয়ে মনে করার চেষ্টা করতে থাকে আসলে সে কে ছিল। তখন মেয়েটি তাকে জিজ্ঞেস করে সে কি কিছু মনে করতে পেরেছে কিনা, কিন্তু সে বলে, আমি আসলে কিছুই মনে করতে পারছি না, তবে আমার মনে হচ্ছে আমি গতকাল ফাঁসি নিয়ে মরে যেতে চাচ্ছিলাম। এই বলে সে ফাঁসির দড়িটি মেয়েটিকে দেখায়। কিছুক্ষণ পরে মেয়েটির ইমার্জেন্সি কল আসলে সে ওখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে বলে যায়, তুমি কয়েকদিন পরে আমার টাকা ফেরত দিয়ে দিও। লোকটি তখন খুবই চিন্তায় পড়ে যায়, কেনই বা সে আত্মহত্যা করতে চেয়েছিল। যে করেই হোক না কেন এটা তার খুঁজে বের করতে হবে। অন্যদিকে জিসং গাড়িতে বসে বসে ভাবতে থাকে আসলে সে এখন কি করবে। তবে সে সিদ্ধান্ত নেয় তার বাড়িতে গিয়ে সবকিছু ফেরত দিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে থাকা অটোমেটিক ড্রাইভিং সিস্টেম চালু হয়ে যায় আর সে ওই জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে সেই ধনী ব্যক্তির বিল্ডিং এর সামনে চলে আসে। সে এত বড় বিল্ডিং দেখে একদম অবাক হয়ে যায়। সে মানি ব্যাগ থেকে ফ্ল্যাটের অ্যাক্সেস কার্ড পুশ করে ফ্ল্যাটের ভেতর প্রবেশ করে এত বড় ফ্ল্যাট দেখে একদমই টাসকি খেয়ে যায়। সে বলতে থাকে, ওরে বাবা, ড্রেসিং রুম তো দেখি আমার পুরো লিভিং রুমের চেয়েও বড়। সে তখন এদিক সেদিক খুঁজে ওখানে কয়েকটা পুলিশের ড্রেস এবং রেইনকোট দেখে বলতে থাকে, লোকটা মনে হয় পুলিশে চাকরি করত। এরপর সে সোফায় গিয়ে আরাম করে বসে বলতে থাকে, আহ শান্তি, একেই বলে শান্তির জীবন। যেহেতু সে ওই বাসায় কাউকে খুঁজে পায় না, তাই সে তখন সোফায় বসে রিমোট দিয়ে টিভি অন করে, কিন্তু সে ভালো কিছুই দেখতে পারছিল না। তাই সে বারবার রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করতে থাকে। কিছুক্ষণ পরে সে দেখে যে একটা সুন্দরী মেয়ে যোগা ব্যায়াম করছে। তখন সে বলে, আরে ধেত্তেরি, কি বোকা আমি, এটা তো টিভি না, এটা আসলে সিসি ক্যামেরা। হয়তো ফ্ল্যাটের অন্য এক রুমে মেয়েটি ব্যায়াম করছিল। সে তখন দুষ্টু ছেলেদের মতো বসে বসে সেটা লাইভ দেখতে থাকে। অন্যদিকে ওই লোকটি জিসং এর অপরিষ্কার রুমটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। এরপর সে একটা নোট খাতা নিয়ে তার নাম, বয়স এগুলো লিখতে থাকে। তাকে অবশ্যই নিজেকে খুঁজে বের করতে হবে। সেজন্য সে তার রুমের পাশের মানুষজনকে নক করতে থাকে, কিন্তু কেউ তার কথা শুনে না আর দরজাও খোলে না। তখন এক ব্যক্তি তার বউয়ের সাথে ঝগড়া করে বাইরে বের হচ্ছিল, আর ঠিক তখন সেই ব্যক্তির সাথে সে কথা বলতে গেলে তার সাথে ওই ব্যক্তির মারামারি বেঁধে যায়। কিন্তু ইয়ংউক তাকে একজন আধুনিক কুংফু মাস্টারের মতো মাইর দেয়। সে স্মৃতিশক্তি ভুলে গেলেও আত্মরক্ষার জন্য সে কিন্তু তার ট্রেনিং ভুলে যায়নি। ইয়ংউক তখন ভাবতে থাকে সে হয়তো অতীতে একজন কুংফু মাস্টার ছিল। আর এদিকে জিসং ইয়ংউকের বাড়িতে এসে